জঙ্গি নির্মূলে ব্লক রেইডের সময় সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখার নির্দেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। বিএনপির 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। স্থায়ী কমিটিতে নতুন মুখ আমির খসরু ও সালাউদ্দিন। ভাইস চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পরপরই মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ। বিভিন্ন জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। শুধু গান কবিতা নয়, চিত্রকর্মেও রবীন্দ্রনাথ এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। 75তম প্রয়াণ দিবসে নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ। এবং রিও অলিম্পিকে প্রথম স্বর্ণ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রেশারের। নারীদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের রেকর্ড। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে চলমান ব্লক রেইডের কারণে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে একথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এ সময় তিনি জানান, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা, আর তাই এটি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পহেলা জুলাই গুলশান হত্যাকাণ্ডের পর থেকে রাজধানী জুড়ে ব্লক রেইড বা জঙ্গি বিরোধী বিশেষ অপারেশন শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দাবি, এই ব্লক রেইডের মাধ্যমে কল্যাণপুরে দুর্ধর্ষ জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। এরপর থেকে আরও জোরদার করা হয় এই অভিযান। তবে ব্লক রেইড এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে অনেক বাড়ির মালিকরাই ব্যাচেলরদের ভাড়া দিতে চাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় পুলিশ কমিশনার বলছেন, ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কোনো নিষেধ নেই, শুধু ভাড়াটিয়াদের তথ্য সঠিক ও নির্ভুলভাবে সংগ্রহ করে তা থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ব্লক রেড করার সময়ে যাতে জনগণ কোনোভাবে হয়রানির শিকার না হয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জনগণের হয়রানি বা বিড়ম্বনার শিকার করে, অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িওয়ালাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, উগ্রবাদ এখন বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে, কাজেই এটি মোকাবিলায় প্রয়োজন সামাজিক আন্দোলন, আর তা শুরু করতে হবে পরিবার থেকেই। জঙ্গিবাদ এটা কোনো একটা স্থানীয় সমস্যা না, এটা পুরো একটা সামাজিক সমস্যা, পুরো দেশীয় এবং বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল মহলে, সকল শ্রেণী, সকলের সামাজিক আন্দোলন রূপ দেওয়া, এটা এই ক্ষেত্রে একটি অবস্থান রাখবে। জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান পুলিশ মহাপরিদর্শক। সে যেন বিপথে না যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূলে গ্রাম পুলিশের ভূমিকা বাড়াতে চট্টগ্রামে অনুষ্ঠিত হল গ্রাম পুলিশ সমাবেশ। শনিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। এতে জেলার 1.5 সহস্রাধিক গ্রাম পুলিশ অংশ নেন। জেলা প্রশাসক মেজবা উদ্দিন, পুলিশ সুপার নূরে আলম মিনা সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধর্মের নামে কিছু বিপথগামী তরুণ জঙ্গি কার্যক্রম চালিয়ে নিজের, পরিবারের ও দেশের ক্ষতি করছে। তাই গ্রাম পর্যায়ে জঙ্গি তৎপরতা বন্ধে গ্রাম পুলিশ সদস্যদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কাউন্সিলের 4.5 মাস পর শনিবার 502 সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 19 সদস্যের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন মুখ আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। এদিকে নতুন কমিটিতে মোসাদ্দেক আলীকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলেও এদিন বিকেলে তিনি পদত্যাগ করেন। ঘোষিত কমিটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 19 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল।
এদিন চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করা হয়। কিছুদিন পর 4 দফায় মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পদে 42 জনের নাম ঘোষণা করা হলেও বিলম্বিত হতে থাকে পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিল অনুষ্ঠানের 4 মাস 16 দিন পর শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 19 সদস্যের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে এবার যুক্ত হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির 2টি পদ এখনো ফাঁকা রয়েছে। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের 73 জন সদস্য, 35 জন ভাইস চেয়ারম্যান, 7 জন যুগ্ম মহাসচিব সহ 209 জন সম্পাদক মণ্ডলীর সদস্য ও 293 জন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল। নির্বাহী কমিটিতে পুরাতন 180 জনের সাথে যুক্ত হয়েছেন নতুন 113 জন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে প্রশ্ন ছিল, কেন এই বড় কমিটি? সক্রিয় রাজনীতি অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ছাত্র দল থেকে, যুব দল থেকে যারা আসছে, আমরা নতুন নেতৃত্ব তৈরি করার জন্য এই জায়গাগুলো ছিল থেকে আমাদেরকে কেন্দ্রীয় কমিটিতে আনতে হচ্ছে। সেই কারণে এই অবয়বটা বড় হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে স্থান হয়েছে অসুস্থতার কারণে স্থায়ী কমিটি থেকে বাদ পড়া সারোয়ারি রহমান, আগের কমিটির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মিজানুর রহমান মিনু ও প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের। এছাড়া নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনাও রয়েছেন উপদেষ্টা কাউন্সিলে। এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা মনে করি যে এই কমিটি অত্যন্ত ভাইব্রেন্ট একটা কমিটি হয়েছে, ডাইনামিক কমিটি হয়েছে। এই কমিটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী, ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও বরকতুল্লাহ বলু সহ ভাইস চেয়ারম্যান পদেও এসেছে নতুন 19টি মুখ। তবে নাম ঘোষণার কয়েক ঘন্টা পর ভাইস চেয়ারম্যান পদ থেকে মোসাদ্দেক আলী পদত্যাগ করেন। এদিকে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির আংশিক কমিটিও ঘোষণা করেন মির্জা ফখরুল। সম্পাদক প্রান্তিক সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। আসাম থেকে আসা বন্য হাতিটি 9 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে জামালপুরের বিভিন্ন বিলে। উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় প্রতিনিধি দল। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ বানভাসী মানুষের। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জোয়ারের পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা ও কাঁঠালতলী ইউনিয়নের বেড়িবাঁধের 4টি পয়েন্টে ভেঙে গেছে। এতে বিষখালী ও বলেশ্বর নদীর পানিতে বন্দী হয়ে পড়েছে 8টি গ্রামের 1,500 পরিবার। প্লাবিত হওয়ায় ভেসে গেছে পুকুরের মাছ। এইভাবে পানি আমরা কখনো দেখি না, রান্না বান্না করতে পারি না, সব পানিতে ডুবে গেছে। চাল টাল দুবাই তবে রাখতে পারে না, চুলের পানি চুলের তলাই গেছে এক আর তারপর লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। অনেক 5 কেজি 7 কেজি 10 কেজি ওজনের মাছ ছিল। শরীয়তপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রতিটি বাড়িঘর পানিতে তলিয়ে আছে। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। একদিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 28 জন শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 16 জন রোগী ভর্তি হয়েছেন। বাচ্চা নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লাগছে প্রচুর। আমার কাস্টম করতে কষ্ট আর ঠান্ডা লাগাতে আজকে নিউমোনিয়া জ্বর আছে। ফরিদপুরে পদ্মা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 16টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিতে তলিয়ে থাকায় 62টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাগেরহাটে জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে রয়েছেন অসহায় মানুষ। দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। এদিকে পানি কমলেও দুর্ভোগ কমেনি মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায়। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ বানভাসী মানুষের। একই সঙ্গে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের টাকা পাঠানো এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী আতাউর রহমান। বিরতির পর আমরা দেখব তার সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আগেই জানিয়েছিলাম যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের টাকা পাঠানো এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী আতাউর রহমান। তিনি জানিয়েছেন এ সংক্রান্ত বিভিন্ন বিষয়। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি।
দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান। আতাউর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ কিসলু ভাই, আপনাকেও এবং সময় টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব রেমিটেন্স এবং প্রবাসীদের ব্যাংকিং সমস্যা। আতাউর রহমান, প্রথমেই জেনে নিতে চাই যে আমাদের প্রবাসীরা প্রতি বছরই একটা বড় অঙ্কের রেমিটেন্স দেশে প্রেরণ করে থাকে। এই রেমিটেন্সের বর্তমান পরিস্থিতি কি আমার একটু বলবেন? আমরা সোনালী এক্সচেঞ্জ কোম্পানি নিউ ইয়র্কে 1994 সাল থেকে রেমিটেন্স ব্যবসা করে আসছি এবং শুনে খুব খুশি হবেন, প্রতি বছরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বাড়ছে, সেই সাথে রেমিটেন্স বাড়ছে। আগে যেখানে 4-5টা কোম্পানি ব্যবসা করতো, সেখানে এখন প্রায় 20টা কোম্পানি, শুধুমাত্র বাংলাদেশি ব্যাংকেরই 5টা কোম্পানি আমরা এখন ব্যবসা করছি। আমরা অ্যাভারেজে প্রায় $200 মিলিয়ন যাই আমেরিকা থেকে প্রতি মাসে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমরা নানাবিধ সমস্যার কথা আমরা শুনতে পারি, এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে জানান। আগে যেখানে 3 দিন, 4 দিন, 5 দিন সময় লাগতো, এখন কিন্তু প্রায় রেমিটেন্স উইদিন এ ডে পৌঁছে যায়। আপনি ক্যাশ পিক আপ যদি দেন তো মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে, টাইম গ্যাপ একটা আছে বাংলাদেশে, এটা বাদ দিলে কয়েক ঘন্টা ব্যবধানে আপনি ওখান থেকে টাকা নিতে পারছেন। কিংবা উইদিন দ্য ব্যাংক, যেমন আমরা সোনালী এক্সচেঞ্জ কোম্পানি, আমাদের পেইং এজেন্ট সোনালী ব্যাংক, আপনি সোনালী ব্যাংকের যে কোনো শাখার যে কোনো প্রান্তে যে কোনো শাখায় যদি টাকা তোলেন, আজকে যে টাকা পাঠাচ্ছেন আপনি কালকে 12টার মধ্যে এটা টাকাটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। বৈধ পথ ছাড়াও ভিন্ন পথে অনেকে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, এই বিষয়টি সম্পর্কে আপনার ধারণা কি? রেমিটেন্স প্রেরণটা অনেক ইজি হয়ে গেছে, অনেক দ্রুত হয়েছে এবং কাস্টমারও এখন অনেক কম ফির বিনিময়ে টাকা পাঠাতে পারেন। কাজে এত সুবিধা যখন হচ্ছে, এত দ্রুত এবং এত কম ফির বিনিময়ে টাকা যখন পাঠাতে পারছেন রেমিটেন্স, তখন আপনি কেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন? এটি বন্ধ করার উপায় কি বা কি করণীয়টা কি? এটা দুটো দিক আছে। এক হচ্ছে হুন্ডি ব্যবসাটা মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এটা ক্লোজ মনিটরিং এ আসতে হবে, অর্থাৎ কমপ্লায়েন্স ইস্যু যেটা, এটা আসতে হবে। এটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের একটা পার্ট, এখানকার একটা পার্ট। তো এখানে দুইটা পার্টি আছে, এক আমরা যারা টাকা পাঠাচ্ছি মানি রেমিটেন্স কোম্পানি, এবং ওই এন্ডে যারা আমাদের পক্ষে টাকাটা পেমেন্ট করছেন বেনিফিশিয়ারিকে। এই দুটো জিনিস যদি খুব ক্লোজলি সমন্বয় করা হয়, তাহলে এটা ট্যাকল করা সম্ভব, চেক করা সম্ভব। আমরা যখন হুন্ডির কথা বলছি, এর সঙ্গে ব্যবসায়ের কথাও চলে আসে। তা এই প্রবাসে বাঙালিদের প্রচুর ব্যবসা বাণিজ্য বিকশিত হচ্ছে, এই ব্যবসায়িকদের জন্য আপনাদের কি সার্ভিস রয়েছে? আমরা অনেক মানি রেমিটেন্স কোম্পানি আছি এখানে, আমরা প্রত্যেকেই শুধু রেমিটেন্সের কাজটা করে থাকি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে রেমিটেন্স, ব্যক্তি খাতের যে রেমিটেন্স, এটা করে থাকি। ব্যবসায়ীদের যে প্রয়োজনটা, সেটা আমরা করতে পারি না। উইদাউট হ্যাভিং ব্যাংকিং লাইসেন্স উই ক্যানট ডু দ্যাট। বাংলাদেশের একজন এক্সপোর্টার যখন এখানকার এক্সপোর্ট প্রসিডের গুডসের পয়সা যেটা পেমেন্ট, এটা বাংলাদেশে ওনার অ্যাকাউন্টে যখন নিয়ে যাওয়া প্রয়োজন হচ্ছে, তখন এখানকার একটা ব্যাংকের স্বর্ণাপন্ন হতে হচ্ছে। আমাদের যেহেতু ব্যাংকিং লাইসেন্স নাই, আমরা এই কাজটা করতে পারি না, কারণ এটা ব্যাংকিং প্রোডাক্ট। বাংলাদেশের ব্যাংক বিশ্বের আর কোন কোন দেশে আছে বাংলাদেশের বাইরে? বিভিন্ন দেশে আছে, যেমন সোনালী ব্যাংকেরই ব্রাঞ্চ আছে। সোনালী ব্যাংক একটা ইউকে লিমিটেড আছে ইংল্যান্ডে, সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে ইন্ডিয়ায়, জনতা ব্যাংকের ব্রাঞ্চ আছে আবুধাবিতে, অগ্রণী ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে সম্ভবত ইতালিতে, আরো প্রাইভেট কিছু কিছু ব্যাংকের ব্রাঞ্চ আছে। কাজে বিভিন্ন দেশে ব্যাংক আছে এবং যুক্তরাষ্ট্রে আমাদের কোনো ব্যাংকের কোনো ব্যাংক শাখা নাই কিংবা ব্যাংকিং কোম্পানি নাই। এটা কেন নেই? এই যুক্তরাষ্ট্র প্রবাসীদের দীর্ঘদিনের দাবি এটা। একটা সময় হয়তোবা কিছুটা ইজি ছিল, কিন্তু এখন আসলে 9/11-এর পরে এখানে ব্যাংকিং লাইসেন্স পাওয়াটা একটু কঠিন, তবে অসম্ভব না। আমি দু একটা জায়গায় যাবার সুযোগ হয়েছে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আলাপ আলোচনার জন্য, এবং তারা সবাই এক বাক্যেই বলেছেন যে যদি একটা সাবসিডিয়ারি কোম্পানি করলে সবচেয়ে ভালো, এটা যদি সম্ভব নাও হয়
একটা ব্যাংকের ব্রাঞ্চ অথবা একটা রিপ্রেজেন্টেটিভ অফিস, যদিও রিপ্রেজেন্টেটিভ অফিসের কাজটা আমরা এখন সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারছি, কাজে আমাদের যদি একটা ব্রাঞ্চ করা হয় তাহলে এটা কম্পারেটিভলি একটু কম হ্যাসেল হবে, এটা কম সময়ের মধ্যে পাওয়া সম্ভব। তারা আইডিয়া দিয়েছেন যে আজকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, একটা হয়তো প্রসেসিং এর আছে, তারা অ্যাপ্লিক্যান্ট, সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্টকে রেটিং করে আমেরিকান রেগুলেটররা, এবং এটা উইদিন 18 to 24 মান্থস এটা সময় লাগতে পারে, 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এটা পাওয়া সম্ভব। এবং খুব বেশি যে টাকা ইনভলভ তাও কিন্তু না। আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তারা প্রি অ্যাপ্লিকেশন একটা মিটিং করবে, এই মিটিংয়েই আপনাকে বলে দেওয়া হবে, আপনি জাস্টিফাই করবেন যে কেন করতে চান, এবং ভায়াবিলিটি দেখাবেন আপনি যে আমি এতটা ব্যবসা করব, আমার এই এতজন প্রবাসী আছে, এই ব্যবসা আছে। এটা জাজ করে তারা আপনাকে কত টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে কিংবা অ্যাপ্লিকেশন ফি ইত্যাদি ইত্যাদি বলে দেবেন। ওরা মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় বিভিন্ন দেশকে রেটিং করে তারা। তো এই রেটিং এর ক্ষেত্রে আমরা অনেকটাই পিছনে। কি কারণে? আমরা তাদের দৃষ্টিতে পুরোপুরি কমপ্লায়েন্ট না, কিংবা আমাদের যে সমস্ত আইন কানুন আছে আমরা আইন কানুন ইমপ্লিমেন্টের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে। যুক্তরাষ্ট্রে বা আপনি বাংলাদেশের কথা বলছেন? বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ বা পাকিস্তান বা এশিয়ান দেশগুলোর কথা বলছি, যারা পুরো কমপ্লায়েন্ট তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তারা যথারীতি আগেই ব্যাংক আছে। যুক্তরাষ্ট্রে অন্য, বিশেষ করে আমাদের ওই অঞ্চলের কোন কোন দেশের ব্যাংক আছে? এখানে ইন্ডিয়ান ব্যাংক আছে, পাকিস্তানি ব্যাংক আছে, শ্রীলঙ্কান ব্যাংক আছে কিনা আমার জানা নেই, অনেক দেশেরই ব্যাংক আছে। আমরা কেন এ থেকে পিছিয়ে আছি? আমরা তো 71-এ স্বাধীন হলাম, আমাদের দেশের বয়সই 45-46 বছর, তাদের তুলনায় কিন্তু আমরা আসলে এমনিতেই পিছনে, আমাদের জন্মই পিছনে, কাজে আমরা পিছনে থাকবো, খুব স্বাভাবিক। ইদানিং যেমন চাহিদা বাড়ছে, ব্যবসায়ীদের চাহিদা বাড়ছে, কমিউনিটির চাহিদা বাড়ছে একটা ব্যাংকিং এর জন্য, সরকার এ বিষয়ে সচেতন হয়েছে এবং বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন লেভেলে কিছুদিন আগে অর্থমন্ত্রী মহোদয় নিজে এসে একটা কোম্পানির সাথে মিটিং করেছেন, এখানে একটা কনসালটিং ফার্মের সাথে মিটিং করেছেন, সম্ভবত যাচাই করছেন। সরকার আন্তরিক, তারা চাচ্ছেন যে একটা ব্যাংক হোক, হয়তোবা একটু অসমন্বয় আছে আমাদের মধ্যে, বাট চেষ্টা হচ্ছে এবং খুব বেশি দেরি নাই যে একটা হয়তোবা সিদ্ধান্ত আসবে একটা ব্যাংক স্থাপনের। নর্থ আমেরিকার তুলনায় কিন্তু ইংল্যান্ডে ব্যবসা কম, কিন্তু সোনালী ব্যাংক ইউকে লিমিটেড যেটা আছে, আমাদের ওখানে কিন্তু রেমিটেন্স নাই, এখানে কিন্তু থার্ড জেনারেশন আমেরিকা লন্ডনে, আমরা এখানে যেখানে সেকেন্ড জেনারেশন নিয়ে আছি ওখানে থার্ড জেনারেশন, কাজে বাংলাদেশগামী রেমিটেন্স কিন্তু তেমন ভাবে নাই। শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যেটা করে সেটা দিয়ে সোনালী ব্যাংক ইউকে লিমিটেড স্বাচ্ছন্দ্যে তারা ব্যবসা করতে পারছে। যদি আমরা ফুল প্রেজেড ব্যাংক নাও করতে পারি, কিংবা এখানকার হাই স্ট্রিট ব্যাংকের সাথে কম্পিটিশনে রিটেল ব্যাংকিং নাও করতে পারি, আমরা যদি কর্পোরেট ব্যাংকিংটা করতে পারি এবং ফরেন ট্রেডটা করতে পারি, দ্যাটস এনাফ। তাহলে আমাদের ব্যবসায়ীরা সার্ভিস পাবেন, মানি রেমিটেন্স কোম্পানিগুলো তাদের অ্যাকাউন্ট রাখতে পারবে, কর্পোরেট অফিস, অন্যান্য কর্পোরেট অফিস যারা তারা অ্যাকাউন্ট রাখতে পারবে। আতাউর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমিও আপনার মতো আশাবাদী যে কোনো একদিন শুভ সকালে জানতে পারবো যে আমাদের প্রবাসীদের একটি ব্যাংক এই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনাকে আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং সময় টেলিভিশনকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের টাকা পাঠানো এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জ কোম্পানির প্রধান নির্বাহী আতাউর রহমান। এতক্ষণ আমরা দেখলাম তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার, জানালেন বিসিবি চিকিৎসক। গান, কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও শিল্পের নানা মাধ্যমে পরিভ্রমণ করে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছিলেন তিনি। বয়স যখন 63-র কোঠায়, তখন নতুন করে বাধা পড়লেন রং ও রেখায়, সৃষ্টি করলেন 4000-এরও বেশি চিত্রকর্ম।
চিরন্ত নবয়বকে বদলে দিয়ে রেখায় ও রঙে তিনি নিয়ে আসেন বৈচিত্র্য ও আধুনিকতা। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির ৭৫তম মহাপ্রয়াণ দিবসে তার চিত্র চেতনার খানিকটা তুলে ধরেছেন তরিকুল ইসলাম সৌরভ। শিশুরা যেমন মনের আনন্দে যখন যা মনে আসে তাই ড্রয়িং খাতায় আঁকে, রবির চিত্রশিল্পের শুরুটা তেমনি ভাবে, শিশুদের মতো, তবে শিশু সুলভ নয়। তখন ১৯২০-এর দশকের শেষ ভাগ, বিশ্ব সাহিত্য ও চিত্রকলার জগতে চলছিল ভাঙা গড়ার খেলা, আর তাতেই নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো। রবিও অস্বীকার করে বসলেন শিল্প ও সুন্দরের কবিগুরুকে। চিত্রকর্মে আমরা যে রবীন্দ্রনাথকে পাই তা আমাদের চেনা শুদ্ধ ও সুন্দরের সাধক রবি নয়, বরং একান্তই বিপরীত। উনি ওনার ছবিগুলিতে একটা রহস্য তৈরি করেছেন, যেটা আমার মনে হয় যে চাওয়া পাওয়ার যে অভিব্যক্তিগুলি থাকে, যেটা অক্ষরে কথায় উনি লিখেননি, সেটা উনি এই রং দিয়ে, টেক্সচার দিয়ে উনি সেটা প্রকাশ করেছেন। রেখার আবেশে তিনি ফুটিয়ে তুলেছেন বহু অবয়ব। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই চেনা মুখ, ছায়ার আড়ালে কেমন যেন আড়ষ্ট, যেন অনেক কিছু বলার আছে। ভীষণ রকম বাংময়, তবে বিষণ্ণ। ক্রমাগত বিষণ্ণ এই মুখগুলো তিনি এঁকেছেন বারে বারে। এসব ছবি নিয়ত ভাঙা গড়ার এক আশ্চর্য উপলব্ধির মাঝে আমাদের দাঁড় করিয়ে দেয়। তবে লাল রঙের পাশে সরাসরি কালো বা কোনো গাঢ় অন্ধকার রং ব্যবহার করতে রবি মানসিক দোলাচলের মধ্যে পড়েছেন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন তার বর্ণান্ধতার কথা। এই সীমাবদ্ধতাও রবির চিত্রকে নিঃসন্দেহে দিয়েছে ভিন্নতা। দুটো কালারের ফাঁকে একটা অংশ রেখে গেছেন, শুরু একটা লাইন করে, যেটাতে উনি ওনার ফর্মটাকে, যে ফর্মটাকে উনি বুঝাতে চাচ্ছেন, ফর্মটাকে বুঝিয়েছেন। এইটাও সেই সময় আধুনিক শিল্পকলার যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছিল, সেখানে উনি ছুঁয়ে গেছেন। জীবনকে নানাভাবে রেখা ও রঙে ফুটিয়ে তুলেছেন রবি। তিনি অসুন্দর আর দুঃস্বপ্নকে চিত্রিত করেছেন জীবনকে ভালোবাসেন বলেই। জীবনের সংকটে, সংশয়ে কবির চেতনাই আমাদের আশ্রয়। তাই তো প্রতিদিনই তার জন্ম। প্রতিটি ২২শে শ্রাবণই যেন আমাদের ২৫শে বৈশাখ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা বন্য হাতিটি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। ৯ দিন ধরে দলছুট হওয়া হাতিটি জামালপুরের বিভিন্ন বিলে ঘুরে বেড়াচ্ছে। শনিবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর ভার্টিয়ানি বিলে পৌঁছায় বাংলাদেশ ও ভারতের দুটি উদ্ধারকারী দল। এতে যৌথভাবে নেতৃত্ব দেন ভারতের প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার কিশোয়াল কুমার শর্মা ও বাংলাদেশের ডাক্তার সাইদ হোসেন। হাতিটিকে উদ্ধারে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একটি হাতি নেওয়া হয়। এদিন দুপুরে দলছুট হওয়া ভারতীয় হাতিটিকে লক্ষ্য করে চেতনানাশক ইনজেকশন ফায়ার করা হয়, কিন্তু ব্যর্থ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে দলটি। ২৬ জুন আসামের সিংমারি পাহাড় থেকে দলছুট হয়ে উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের নয়াচরে। পরে সিরাজগঞ্জ হয়ে জামালপুরের বিলে আটকা পড়ে এ বন্যপ্রাণীটি। সর্বস্তরে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে পারলেই তরুণ সমাজ সঠিক পথ বেছে নিতে পারবে। শনিবার বিকেলে মিরপুর সেনানিবাসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন কথা বলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল আয়োজিত মডেল ইউনাইটেড নেশন ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ও জাতিসংঘ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। Our youth are being misguided in the name of Islam. ইসলাম শান্তির ধর্ম, অথচ ইসলামের নামে কিছু তরুণ ও যুবককে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী এসব তরুণ ও যুবকদের পরিচালিত করা দরকার। ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসীরা কোনোভাবেই আমাদের উন্নয়নকে ধ্বংস করতে পারে না। The terrorists and violent extremists cannot stop us from our charted course of development.
নাম পরিবর্তন করেও অনুমোদনহীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বিকেলে রাজধানীর নাইম মিলনায়তনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার মানোন্নয়ন নিয়ে ঢাকার কলেজসমূহের অধ্যক্ষ, শিক্ষাবিদ ও তথ্য প্রযুক্তিবিদদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, সন্তানদের বিপথগামিতা থেকে রক্ষা করতে শিক্ষক অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অনুমোদন ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবেন না। এই ধরনের অনুমোদনহীন অথবা বিভ্রান্তিমূলকভাবে একটা কৌশল করে অনুমোদন নিয়ে যারা এইসব জঙ্গিবাদকে উৎসাহিত করছেন তারা টিকতে পারবেন না। ইতিমধ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, তারা ব্যবস্থা নিয়েছেন, এগুলো বন্ধ করে দেওয়া হবে। তারাও আবার নাম পরিবর্তন করে করতেছেন, কেউ রেহাই পাবেন না। 2018 সালের মধ্যে বাংলাদেশ 25 লাখ টন খাদ্য ধারণ ক্ষমতার দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, খাদ্য সচিব এম বদরুদ্দোজা সহ অন্যরা। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের দুর্যোগপ্রবণ 19টি জেলার 63টি উপজেলায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ করা হবে। সমাজে আরো ভালোভাবে আমরা বিশ্বের তৃতীয়তম স্থান আমাদের খাদ্য উৎপাদনের দিক দিয়ে। আমাদের এখন দেখেন 20 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা আমাদের। আমরা টার্গেট দিয়েছি 25 লক্ষ মেট্রিক টন উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ 2018 সালে। এই অর্জনগুলোকে থামিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে ষড়যন্ত্র, আন্তর্জাতিক জাতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙিয়ে আমরা এগিয়ে যাবই, কোন ষড়যন্ত্র আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। এবার প্রবাসের খবর। শেখ কামালের 67তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। এতে শেখ কামালকে বহুমাত্রিক গুণের অধিকারী, ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং তারুণ্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন উপস্থিত বক্তারা। শুক্রবার প্যারিসের ওভারভিলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, ফ্রান্স আওয়ামী লীগ নেতা সুনাম উদ্দিন খালিক সহ আরও অনেকে। এ সময় বক্তারা শেখ কামালের আদর্শকে লালন এবং জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পরে 1975 সালের 15ই আগস্ট বর্বরোচিত হত্যার শিকার জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাজধানীতে উন্মোচিত হল ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক একটি গ্রন্থের মোড়ক। শনিবার বিকেলে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার শীর্ষক এই বইয়ের লেখক সৈয়দ বদরুল আহসান। তিনি বইটিতে তুলে এনেছেন বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় বইটির বিশেষত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। একটা কথা বলাই যায় যে যত তার সম্পর্কে রিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রাশার। নারীদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেন 19 বছর বয়সী এই শুটার। আর আসরের প্রথম রৌপ্য ও ব্রোঞ্জ গেছে চীনের ঘরে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 23তম স্থানে আছেন থ্রাশার। যুক্তরাষ্ট্রের অলিম্পিক বাছাইয়েও শীর্ষে ছিলেন তিনি। 208 স্কোর করে থ্রাশার অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। সেই সঙ্গে পেছনে ফেলেন 2004 এথেন্স অলিম্পিকের স্বর্ণজয়ী চীনের ডু লিকে। 207 স্কোর করে লি রৌপ্য জয় করেন আর ব্রোঞ্জ জিতেছেন লন্ডন অলিম্পিকের এই ইভেন্টের স্বর্ণজয়ী ইয়ে শিলিং। এছাড়া আরেক মার্কিন শুটার সারাহ শিরার হয়েছেন অষ্টম।
ক্রিকেটের খবর। লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার পেসার মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করবেন অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। স্থানীয় সময় সকাল 11টায় তার অস্ত্রোপচার করা হবে। এরপর রাখা হবে পর্যবেক্ষণে। সম্পূর্ণ ফিট হয়ে ক্রিকেটে ফিরতে মোস্তাফিজের আরও 6 মাস সময় লাগবে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। মুস্তাফিজের ইনজুরির ব্যাপারে আমরা বেশ কয়েকজন অর্থোপেডিক কনসালটেন্টের সঙ্গে আলোচনা করেছি এবং সব সার্জনই অপারেশনের পক্ষে রায় দিয়েছেন। বিশদ পর্যালোচনার পরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ওয়ালেস যিনি লন্ডনে আছেন ওনার মাধ্যমে অপারেশনটা করা হবে। আমরা 11ই আগস্ট দুপুর 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অপারেশনের জন্য। তো সব ঠিক মতন চললে আশা করা যায় সোমবারের 11টা, 11:30 থেকে 12টা, 12:30টার মধ্যে আমাদের অপারেশন সমাপ্ত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি নির্মূলে ব্লক রেইডের সময় সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখার নির্দেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। বিএনপির 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। স্থায়ী কমিটিতে নতুন মুখ আমির খসরু ও সালাউদ্দিন। ভাইস চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পরপরই মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ। বিভিন্ন জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। শুধু গান কবিতা নয়, চিত্রকর্মেও রবীন্দ্রনাথ এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। 75তম প্রয়াণ দিবসে নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ। এবং রিও অলিম্পিকে প্রথম স্বর্ণ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রাশারের। নারীদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের রেকর্ড। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাঙালি রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।